আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফিরেন রেদওয়ান চৌধুরী এবং সর্দার সাহেব। দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিল সর্দার সাহেবের, তবুও দাঁতে দাঁত চেপে শরীরের সব খারাপ লাগা হজম করেছেন তিনি। বসার ঘরে সোফায় বসে বসে রেদওয়ান চৌধুরীর সঙ্গে টুকিটাকি কথা বলার মাঝখানে রেদওয়ান চৌধুরী বলে উঠলেন, ভাই আপনি বই পড়েন তো। সর্দার সাহেব কথা বলছিলেন প্রহন আর চৈতিকে নিয়ে, যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়ে। তার মধ্যে হঠাৎ বইয়ের কথা বলায় কিঞ্চিত বিরক্ত হলেন সর্দার সাহেব। কিয়ক্ষণ রেদওয়ান চৌধুরীর মুখশ্রীর দিকে চেয়ে থেকে বললেন, বেআই সাহেব আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করেছিলাম। রেদওয়ান চৌধুরী নড়ে চড়ে বসে বললেন, আসলে কি হলো? রেদওয়ান চৌধুরীর কথা সম্পূর্ণ না করতে মিসেস ইয়াসমিন বললেন, আসলে নকলে কিচ্ছু না, বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ভাইয়ের এখন একটু বই পড়তে হবে, না হলে খাবার খাবে যে ওইগুলো হজম হবে না। মিসেস ইয়াসমিনের কথা শুনে মৃদু হাসলেন সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরীর কাঁধে হাত রেখে বললেন, যান ভাই আপনি বরং বই পড়ুন, এই বইগুলো আমার জীবনটা বরবাদ করে দিল। বিড়বিড় করতে করতে জুনাইদের কাছে চলে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরীও সুযোগ পেয়েছেন বই পড়ার, সেই সুযোগ কাজে লাগানোর জন্য চলে গেলেন রুমে। আসার সময় যতগুলো বই নিয়ে এসেছেন সেগুলো পড়ে শেষ করতে হবে, তো না হলে যে বইগুলো তাকে দারুণ লজ্জা দিবে। বই পড়ুয়া হয়ে বইয়ের দেয়া লজ্জা সহ্য করা কষ্টদায়ক বটে। আর এদিকে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। রূপা আর সিফা সবকিছু গুছিয়ে তারাও রুমে চলে গেল। লাইটের আলোয় আলোকিত হয়ে থাকা সর্দার বাড়ি অল্প সময়ের মধ্যে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত্রি তখন 12:45। গ্রাম্য এলাকা, মাঝে মধ্যে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একদল কুকুরও ডেকে উঠলো, ঝিঝি পোকার ডাক। গভীর রাতে এইসব ডাকে ভয় পাবে না এমন মানুষ তো হাতে গোনা কয়েকজন। হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় চৈতির। কুকুর শিয়ালের ডাক কানে যেতে সারা গায়ে কাটা দিয়ে উঠলো। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলো প্রহন ঘুমিয়ে আছে, যাকে বলে গভীর ঘুমে আচ্ছন্ন। চৈতির ভীষণ জলতেষ্টা পেয়েছে, কিন্তু উঠে যেতেও সাহসে কুলাচ্ছে না। এইদিকে প্রহনেরও এমন সুন্দর ঘুমটাও ভাঙতে মন চাইছে না, কি জ্বালা। এদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কোনো কিছু তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। মাঝরাতে ঘুম ভাঙলেই কেন সব ভুতুরে কাহিনী মাথায় আসে বোঝে না চৈতি। বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে হুতুম পেঁচার ডাক শুনে ভয়ে প্রহনকে পেছন থেকে খামছে ধরে। ঘুমের ঘরে প্রহন জিজ্ঞেস করলো, কি হয়েছে চৈতি, ঘুমাচ্ছ না কেন? চৈতি আরেকটু জোরে ধরে বলল, ভূত। ঘুমের মধ্যে হাসে প্রহন। চৈতির দিকে ফিরে চৈতিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, ভূত বলতে কিছু হয় না বুঝেছো, জিন বলতে হয়, এখন ঘুমাও। চৈতি মনে মনে প্রহনকে বকা দিল। বকতে বকতে বলল, ভূতের ভয় দূর করতে গিয়ে জিনের ভয় এনে দিল, খাটাস একটা। রজনীর অমাপ পুরোপুরি কাটেনি এখনো। মুদিনীর মৃদু হাওয়ায় আলোকিত হিমেল হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে। পূর্ব দিগন্তের অম্পল লালচে প্রভায় বিভাসিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তপ্ত আদিত্যের উদয় হবে জানান দিচ্ছে প্রকৃতি। গ্রাম্য এলাকা, খুব ভোরে জেগে ওঠা পাখিদের কিচিমিচির শব্দে মুখরিত চারপাশ। দূরে কোথাও থেকে মোরগের ডাক ভেসে আসছে, স্পষ্ট শুনতে পেল চৈতি। ঘুমন্ত মানবের উত্তপ্ত নিঃশ্বাস আসছে পড়ছে গলার কাছটাই। বেসামাল চুলগুলো বালিশের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। পুরুষালী শক্ত হস্তদ্বয়ের মধ্যে আবদ্ধ কিশোরীর কোমল দেহ। চৈতি নড়ে চড়ে উঠল। ঘুমের মধ্যে ভ্রুযুগল কুচকে ফেললো প্রহন। বাঁধন আলগা করে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নাড়াচাড়া করছো কেন চৈতি? চৈতি শোয়া থেকে উঠে বসলো। খোলা চুলগুলোকে হাত খোপা করতে করতে বলল, সকাল হলো যে, নামাজ পড়বেন না? প্রহন উত্তর দিল না। প্রত্যুত্তর না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। ঘুমিয়ে পড়েছে প্রহন। চৈতি বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভাজে ভাজে থাকা শাড়িটা কুচকে গেছে। টান টান করে শাড়িটা ঠিক করে জানালা মেলে দিল। জানালা খুলতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল চৈতির পা। গরম শান্তিতে নেত্রপল্লব বুঝে ফেললো। বাইরের আবছা আলো বিরাজমান। ফজরের নামাজের সময় এখনো শেষ হয়নি, একটু পরেই শেষ হয়ে যাবে। চৈতি আবারও প্রহনের কাছে এগিয়ে যায়। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, শুনছেন, উঠুন না, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। প্রহন ঘুমের মধ্যেই উঠে বসে। চৈতি ওয়াশরুমে যেতে যেতে বলে, তাড়াতাড়ি উঠে অজু করে আমার রুমে নামাজ পড়ে নিন, মসজিদে যাওয়ার সময় নেই। দুই হাত দিয়ে চোখ কুচলিয়ে দৃষ্টি পরিষ্কার করে লম্বা হাই তুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে চট করে উঠে দাঁড়ায়। চৈতি দ্রুত অজু করে বের হতে বলে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শহরের মতন কোনো গাড়ি দেখতে পেল না। শহরের হিজিবিজি হর্নে মানুষের কোলাহল নেই, উঁচু উঁচু অট্টালিকাও নেই। বাইরের দৃষ্টি দিলে শুধু সবুজ আর সবুজ, সুন্দর অনুভূতি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে প্রকৃতির চিন্তা থেকে বেরিয়ে আসে প্রহন। চৈতিকে পাশ কাটিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রহন অজু করে বের হতে হতে চৈতি নামাজে দাঁড়িয়ে যায়। প্রহন বের হলে দুজন একসাথে নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজের মধ্য দিয়ে সুন্দর একটা দিনের শুরু করে এক জোড়া দম্পতি। সর্দার সাহেব বেলকনিতে রাখা আরামকে দাঁড়ায় বসে চোখ বন্ধ করে তসবি পড়ছেন। রাতে ঠিক মতো ঘুমটা হয়নি তার। জুনাইদা বিছানা গুছিয়ে সর্দার সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, চা খাবেন? এক কাপ বানিয়ে এনে দিব। সর্দার সাহেব ডানে বায়ে মাথা নাড়িয়ে না জানালেন। তা দেখে জুনাইদা বললেন, আপনার তো চা ছাড়া সকাল শুরু করতেই ভালো লাগে না, তাহলে আজ? কথাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন জুনাইদা। হয়তো কিছু নিয়ে চিন্তা করার চেষ্টা করলেন। তারপর আবার বললেন, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত?
সর্দার সাহেব চোখ মেলে জুনাইদার দিকে তাকালেন। তিনি তো চিন্তিত, তা সত্যি, কিন্তু জুনাইদাকে বলা যাবে না। দেখা যাবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে করতে পেশার বাড়ি অসুস্থ হয়ে পড়বে। কি দরকার এত ঝামেলা পোহানোর? তার চেয়ে বরং এটাই ভালো, নিজের চিন্তা নিজের কাছেই থাক। সর্দার সাহেব কথা না বাড়িয়ে বললেন, চৈতিরা আজ চলে যাবে সকাল 10টায়, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো, আমার আর চা লাগবে না। জুনাইদা বলল, সে কি কথা, মাত্র গতকাল আসলো মেয়েটা আর আজই চলে যাবে? এটা কেমন দেখায় বলুন তো? সর্দার সাহেব বলল, দেখো জুনাইদা, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আমরা চাইলে ওকে আমাদের কাছে রাখতে পারবো না। আর তুমি তো জানোই রিফাতের কথা, ও যে গ্রামে আছে। সর্দার সাহেবের শেষের কথাটুকু শুনে বুঝতে অসুবিধা হলো না জুনাইদার। এই নিয়ে যে তার স্বামী চিন্তিত, তিনি আর কি বলবেন। বাবা হয়ে মেয়ের ভালোটাই তো চান। জুনাইদা চলে গেলেন। মেয়ের পছন্দের নাস্তা বানাতে হবে, আবার কখন মেয়েকে নিজের হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন জানা নেই। আর এদিকে ঘড়ির কাঁটা তখন সকাল 8টা। চৈতিদের বাড়ির কিছুটা সামনে রফিক মিয়ার টঙের দোকান। এলাকার মুরব্বীদের অনেকেই অবসরে সেখানে বসে চা সিগারেট খান এবং আড্ডা দেন। কিন্তু আজ সকাল থেকে সেই টঙের দোকান দখল করে রেখেছে রিফাতের ছেলেরা। রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে রফিক মিয়ার হাতের 1 কাপ দারুণ চা খেতে চেয়েছিলেন সর্দার সাহেব। মাথা থেকে রিফাতের চিন্তা ঝেড়ে ফেলে আবারও আগের মতো স্বাভাবিক হতে চেয়েও এক ঝাঁক চিন্তায় আটকে পড়লেন বাড়ির বাইরে এসে। রফিক মিয়ার দোকানের বেঞ্চে বসে থাকা সেদিনকার সেই ছেলেটা যে রিফাতের হাতে থাপ্পড় খেয়েছিল মাঠে। নাইম বলল, আসসালামু আলাইকুম চাচা। ভাইয়ের হবু শ্বশুর বলে সালাম দিলাম। ভাবিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোই করেছেন, ভাইয়ের একটা সুযোগও হলো। নাইমের কথা শুনে রাগ হচ্ছে সর্দার সাহেবের, কিন্তু তিনি রাগারাগি করতে চান না। তাই তাদের পাশ কাটিয়ে চলে আসার সময় পেছন থেকে কেউ একজন বলে উঠলো, ও হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, হোক না বাসি, তাতে কিচ্ছু হবে না। সর্দার সাহেব পেছনে ফিরে দেখেন রিফাত দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে কোমরের হাত রেখে সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সর্দার সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দিবেন না বিয়ে? সর্দার সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, তোর লজ্জা করে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তোর কাছ থেকে দূরে রাখার জন্য আমি ওকে না চাইতেও বিয়ে দিয়েছি। ঠোঁট কামড়ে হাসে রিফাত, গাল ঘুরিয়ে ডান হাতের তর্জনে আঙুল দিয়ে বা গালে চুলকাতে চুলকাতে বলে, তাহলে একদিনের জন্য আমাকে দিয়ে দিন। রিফাত মুখটা সর্দার সাহেবের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, খেয়ে ছেড়ে দিব প্রমিস। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পরে রিফাতের 2 গালে। সর্দার সাহেবের পায়ের জুতা খুলে হাতে নিয়ে রিফাতের কাঁধে একবারই দিয়ে রাগান্বিত খণ্ডে বলেন, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে এত বাজে কথা বলিস? তোরে আমি জেলের ভাত খাওয়াবো। রিফাতের চোখ থেকে আগুন বের হচ্ছে যেন, ক্রোধে চোখ লাল হয়ে আছে। এক দৃষ্টিতে সর্দার সাহেবের চোখে মুখের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে আবার হাসি। কাদের কাছে শার্টের উপর জুতার বাড়ির ছাপটা স্পষ্ট। সর্দার সাহেবের কাছে এক পায়ে গিয়ে এসে বলে, জেলের ভাত খাওয়ার অভ্যাস আছে আমার, কিন্তু আজকের এই 2টা থাপ্পড় আর জুতার বাড়িটা খাইতে আমার একদম ভালো লাগে নাই। আর যা আমার ভালো লাগে না তা আমি উপরে ফেলাই দিই। আজকে কামটা আপনি ভালো করেন নাই সর্দার সাহেব, একদম ভালো করেন নাই। রিফাত রাগে খুফে পুষতে পুষতে সেখান থেকে চলে গেল। সর্দার সাহেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে তার। কোন অভিশাপের কারণে রিফাতের মতো বাজে গুন্ডা একটা ছেলের চোখ পড়লো তার মেয়ের উপর। মাটিতে বসে চিৎকার করে আল্লাহকে ডেকে কান্না করতে যাচ্ছেন তিনি, কিন্তু পারবেন না, কারণ তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। আর একজন বাবাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয়। একজন পুরুষ হলে সবার সামনে চিৎকার করে কান্না করা যায় না। যতই কষ্ট হোক না কেন তা একান্তেই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। চোখের পানিটা লুকাতে হয় লুকচক্ষুর আড়ালে। সর্দার সাহেব কিছুটা বুঝতে পারছেন এর পরবর্তী সময়টা ভালো যাবে না। নিশ্চিন্তে কাটাতে পারবেন না, ঘুমাতে পারবেন না অনেক রাত। সর্দার সাহেব হাঁটতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে যায়। রেদওয়ান চৌধুরী ধরে ফেলেন, অভয় দিয়ে বলেন, কিচ্ছু করতে পারবে না এই ছেলে, আপনি এত চিন্তা করিয়েন না ভাই। আল্লাহ ভরসা, খারাপের জয় কখনো হয়নি, হচ্ছে না, আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। সর্দার সাহেবের বাড়িতে খিলখিল করে হেসে দৌড়ে বেড়াচ্ছে তার আদরের মেয়ে চৈতি। মায়ের সাথে লুকোচুরি খেলতে গিয়ে যে চুলায় আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শাড়ির আঁচলটা, আদতেও আজ করতে পারছে না কিশোরী। উনুন থেকে অনল দহনে পুড়তে পুড়তে শাড়ির আঁচল কাঁধখানি ছুতে আসবে, তখন ওই তাপ অনুভব করে হাসি মুখে পাশ ফিরে তাকাতেই ভয়ে চুপসে যায় চৈতি। হাসি খুশি মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে গলা দিয়ে কোনো শব্দ আসছে না। প্রহন সেই সময় চৈতিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে আসে। ভেতরে ঢুকে সামনে তাকাতেই আতকে চিৎকার করে উঠল চৈতি। দ্রুত চৈতির কাছে গিয়ে জগের পানি ঢেলে দেয় চৈতির গায়ে। আগুন নিভে যায়, কিন্তু আগুনের আজ কাদের দিকে লাগায় সেখানটা লাল হয়ে গেল। প্রহনের চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির সবাই। আগুন নেভানোর পর চৈতি ক্লান্তি মাখা দৃষ্টিতে এক পলক প্রহনের মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে আগলে নিল। বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে গেছেন। চৈতিকে পাজাগুলে তুলে নিয়ে রুমে চলে গেল প্রহন। পেছন পেছন সবাই গেল। জুনাইদা তো এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সর্দার সাহেব বাড়ি ফিরেছেন কিনা দেখতে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন তিনি। কে জানতো সেই সময় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। চৈতিকে বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতির। মিসেস ইয়াসমিন এবং জুনাইদা সৃষ্টিকর্তার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বলল, এমন অঘটন কি করে ঘটতে যাচ্ছিল চৈতি? চৈতির চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। নিজের গায়ে আগুন জ্বলতে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। প্রহন চৈতির মুখের দিকে তাকিয়ে জুনাইদার উদ্দেশ্যে বলল, আম্মু এখন এইসব কথা আর বলিয়েন না, চৈতি ভয় পেয়ে আছে, বাদ দেন। জুনাইদাও আর কিছু বললেন না। নিজ থেকে সর্দার সাহেবের ডাক শুনতে পেলেন। জুনাইদার নাম ধরে ডাকছেন তিনি। সচরাচর এমন নাম ধরে
ডাকেন না। জুনাইদা চৈতি রুম থেকে বেরিয়ে গেল সর্দার সাহেবের কাছে। কাঁধের আঁচ লেগে যাওয়া অংশটায় জ্বালা অনুভব করলো চৈতি। জুনাইদার পিছু পিছু ততক্ষণে সবাই বের হয়ে গেছে, শুধু প্রহন ছাড়া। চৈতি প্রহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁধের অংশটায় জ্বলছে। প্রতি উত্তরে প্রহন রেগে গিয়ে বলল, একটা থাপ্পড় দিব মেয়ে তোমাকে, এত বেখেয়ালি মানুষ হয়? আমি যদি আজ না যেতাম তাহলে তোমার কি হতো বলো তো? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার নিজের কলিজায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এমনিতেই কত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল চৈতি, হয়তো তার নিজের জীবনটাই শেষ। তার উপর প্রহনের এমন রাগান্বিত কথায় অভিমানীটার অভিমান আরো গাঢ় হলো আকাশচুম্বী। প্রহন চৈতির মুখোমুখি বসলো। চৈতি মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। প্রহন গম্ভীর কণ্ঠে বলল, পুরা জায়গায় মলম লাগানোর জন্য কোনো মলম আছে? প্রত্যুত্তর করলো না চৈতি, চুপ করে বসে রইল। প্রহন আবারও জিজ্ঞেস করলো, উত্তর পেল না। চৈতির এক রেখা জেদ হাল ছেড়ে দিয়ে প্রহন রুম থেকে বেরিয়ে যায়। প্রহন চলে যাওয়ার দিকে এক নজর চেয়ে থাকে চৈতি। মুখ ভেঙচি দিয়ে বলল, পুরে মরে গেলেই পারতাম, এত বকা শুনতে হতো না। গুরু গম্ভীর মুখ করে মেজর দিকে তাকিয়ে বিছানায় বসে আছে সর্দার সাহেব। তার পাশে জুনাইদা শাড়ির আঁচল দিয়ে শুধু চোখের পানি মুছছেন। বিরক্ত নিয়ে জুনাইদার দিকে তাকালেন সর্দার সাহেব। রাশভারী বিরক্ত গলায় বললেন, উফ জুনাইদা, তোমরা কিছু কিছু মেয়ে এত সিসকা দুনা হও কেন বুঝি না। এই জন্যই তোমাকে সিরিয়াস কিছু বলি না আমি। সর্দার সাহেবের কথা শুনে তেতে উঠলেন জুনাইদা। তারপর বলল, আমার মেয়েকে নিয়ে এমন কথা শুনলে আমার কষ্ট হবে না? কোথাকার কোন গুন্ডা আমার মেয়েকে নিয়ে এত নিচু কথা কি করে বলতে পারলো? মেয়েটার ভবিষ্যতে কি আছে তা ভাবতেই তো আমার কষ্ট হচ্ছে। তার উপর জানেন আজকে কি হয়েছে? সর্দার সাহেব সন্দেহান দৃষ্টিতে জুনাইদার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? জুনাইদা বললেন, কিছুক্ষণ আগেই চৈতির গায়ে আগুন লেগে গিয়েছিল। শাড়ির আঁচল থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়তে পড়েনি। প্রহন দেখে তাড়াতাড়ি পানি ঢেলে নিভিয়ে দেয়। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্ত, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।